শুক্রবার সন্ধ্যার সময় পুলিশ একটি বেনামি চিঠি পায়। তাতে লেখা ছিল, শহরের ভেতর বেলেঘাটায় একটি হত্যাকাণ্ড হয়েছে। একটি লোক তার স্ত্রীকে খুন করে যে বাড়িতে তারা দুজনে থাকত সেই ঘরের পাশের জমিতে লাশ পুঁতে রেখেছিলেন। চিঠি পাওয়া মাত্র পুলিশ যে বাড়িতে গিয়েছিল ও যেখানে মাটি থেকে দুর্গন্ধ আসছিল তা অনুসরণ করে যেখানে সেই লাশ পোঁতা ছিল সেখানে পৌঁছেছিলেন। সেখানের মাটি খুঁড়লে এক মহিলার দুর্গন্ধময় ও গলা দেহ পাওয়া যায়। স্টেটসম্যান সংবাদপত্রে ওপরের খবরটি বের হওয়ার দুদিন আগে ডাকযোগে একটি চিঠি এসে আমার হাতে পড়ল। চিঠিটার সিল দেখে জানতে পারলাম কলকাতার ভিতর থেকে চিঠিটি এসেছে। তাতে ভবানীপুর ডাকঘরের ছাপ আছে। চিঠিতে লেখা আছে, জমির মণ্ডল তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে। জমির মণ্ডলের বাড়ি বেলেঘাটা মোল্লাপাড়ায়। সে তার স্ত্রীকে খুন করে রান্নাঘরের পশ্চিমে পুঁতে রেখেছে। ভালো করে সে জায়গা খুঁড়ে দেখলে সেই লাশ পাওয়া যাবে। আজ 12-13 দিন হলো সে খুন করেছে। পাড়ার সকলেই একথা শুনেছে। একটু পিড়াপিড়ি করলে খোদার ইচ্ছায় সব কথা বেরিয়ে পড়বে। চিঠিটা পড়ে একবার ভাবলাম কোন বদমাশ লোক আমাদের বিপাকে ফেলার জন্য এরকম চিঠি লিখেছে। কারণ এই চিঠির লেখক যদি সত্যিই আমাদের সাহায্য করতে চাইতেন তাহলে সে চিঠিতে নিজের নাম ও ঠিকানা লিখে দিত। আবার ভাবলাম যে এই চিঠি একেবারে অগ্রাহ্য করাও ঠিক নয়। আমাদের কর্তব্য এই বিষয়ে একটু খোঁজ খবর করা। জমির মণ্ডলের স্ত্রী আছে কিনা, যদি থাকে তাহলে সে এখন কোথায় তা জানতে পারলে সব সমস্যা মিটে যাবে। আর জমির মণ্ডল যদি সত্যিই পালিয়ে গিয়ে থাকে তাহলে তদন্তে তার কারণও প্রকাশ্যে আসবে। এইসব চিন্তা ভাবনা করে শেষে তদন্তেরই সিদ্ধান্ত নিলাম। বিকেল 5টার সময় মাত্র একজন মুসলমান কর্মচারীর সঙ্গে বেলেঘাটা থানার মোল্লাপাড়ায় এসে পৌঁছলাম। একটু খোঁজ খবর নিয়ে জমির মণ্ডলের বাড়িও খুঁজে পেলাম। জমির মণ্ডল রাজমিস্ত্রিদের সর্দার। খুব বড় মানুষ না হোক, কিন্তু নিতান্ত গরিব নয়। তার বেশ কিছু নগদ টাকা আছে, এ কথা পাড়ার সবাই জানে। কারণ গয়নাপত্র বন্ধক রেখে সে টাকা কড়ি ধার দিয়ে থাকে। এছাড়া বাড়িটিও নিজের। টালির বাড়ি, দরজা রাস্তার উপর। কাছে গিয়ে দেখলাম দরজা তালাবন্ধ। এই দরজা দিয়ে পশ্চিম মুখে বাড়ির ভিতর ঢুকতে হয়। দরজার দক্ষিণে পথের উপর দুখানা ঘর আছে। সেই ঘরের সঙ্গে ভিতর বাড়ির কোনো সংযোগ নেই। সেই ঘর 4 জন ভাড়াটিয়া নিয়ে রেখেছে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সেই 4 জনের নাম শেখ ইব্রাহিম, শেখ আব্দুল গফুর, শেখ ভিকু এবং শেখ ছমির উদ্দিন। ওদের 4 জনেরই বাড়ি ফরিদপুর জেলায়। এরা সবাই প্রায় বছর খানেক এখানে আছে এবং মালিকের ঘরোয়া কাজ করে রোজগার করে। প্রথমে যখন আমি সেখানে গেলাম তখন তারা কেউই উপস্থিত ছিল না, কিন্তু পরে এক এক করে সবাই এসে উপস্থিত হলো। জমির মণ্ডলের কথা জিজ্ঞাসা করায় তারা এটুকু বলল, বৃদ্ধ জমির তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকে। আর কোনো লোক বা অন্য কোনো ভাড়াটিয়া কেউ সেই বাড়ির ভিতর থাকে না। 10-12 দিন থেকে জমির মণ্ডলের স্ত্রীকে বাড়িতে দেখতে পাচ্ছি না। একদিন বুড়োকে জিজ্ঞেস করায় জানতে পারলাম যে তার স্ত্রী বাপের বাড়ি গেছে। আবার 3-4 দিন কাটলো। একদিন দেখলাম জমিরও বাড়ির দরজা বন্ধ করে কোথায় যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলে বলল যে সে তার স্ত্রীকে আনতে যাচ্ছে। তারপর থেকে জমির বা তার স্ত্রী কাউকেই আমরা আর দেখিনি। ওরা যেরকম বলল পাড়ার আরো 2-4 জন লোক সেরকমই শুনেছে বলল। জমিরের শ্বশুরবাড়ি যে কোথায় তা কেউ বলতে পারল না। তার আত্মীয়দের সম্বন্ধে খোঁজ নিয়ে জানতে পারা গেল তার 3 মেয়ে, সবার বিয়ে হয়ে গিয়েছে। তাদের মধ্যে এক মেয়ের শ্বশুরবাড়ি
টালিগঞ্জে। ঘরামেদের মধ্যে একজন সেই বাড়ি জানত। তাকে সঙ্গে নিয়ে টালিগঞ্জে গেলাম। খোঁজ খবর নিয়ে বাড়িও পেলাম। যার সঙ্গে এ মেয়ের বিয়ে হয়েছিল তার নাম আব্দুল হাকিম। আব্দুলকে জিজ্ঞাসা করায় সে তার শ্বশুরবাড়ির কথা কিছুই বলতে পারল না। জমিরের মেয়েকে জিজ্ঞাসা করতে বলল, মামার বাড়ি কোথায় তা আমি কোনোদিন শুনিনি। আমি মায়ের কাছে শুনেছি মায়ের বাপের বাড়িতে কেউ নেই। মা এর আগে কোনোদিন কখনো বাড়ি থেকে বেরই হয়নি, সারা জীবন বাড়ির ভেতর থেকে এসেছে। আর আমি আমার মামা বলে কাউকে আমাদের বাড়িতে কখনো আসতে আগে দেখিনি। জমিরের মেয়ের কাছে এই সব জানার পর আব্দুলকে সঙ্গে নিয়ে ফের মোল্লাপাড়ায় ফিরে এলাম। এরকম পরিস্থিতিতে বাড়ির ভেতর অনুসন্ধান করে দেখাই উচিত বলে মনে করলাম। আমি পাড়ার 2-4 জনকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে ঢুকলাম। সদর দরজায় যে তালা বন্ধ ছিল তা সামান্য তালা মাত্র। পাড়া থেকে কতগুলি চাবি এনে সেই তালা খোলার চেষ্টা করলাম এবং একটি চাবিতে তা খুলেও গেল। আমরা সবাই বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির পূর্ব অংশে 2খানা মাত্র ঘর। যে ঘর দুটির কথা আগেই বলেছি তার দরজা বাইরের দিকে। ভেতরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাড়ির উত্তর অংশে সারি সারি 4টে ঘর দেখলাম, তার মধ্যে 2টি ঘর তালাবন্ধ। এই ঘর দুটেই জমির ও তার স্ত্রী ব্যবহার করত। অপর 2খানা ঘর খোলা, তাতে জিনিসপত্র কিছুই নেই। এই ঘরগুলির সামনে অর্থাৎ বাড়ির দক্ষিণ অংশে 2টি ছোট ছোট ঘর আছে। তার একটিতে কাঠ রাখা আছে, অন্যটা রান্নাঘর হিসেবে ব্যবহার করা হতো। পশ্চিম দিকে কোনো ঘর নেই, ওই অংশ মাটির পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাড়ির ভেতর ঢোকার জন্য একটি মাত্র দরজা ছাড়া আর কোনো পথ নেই। আমি যে চিঠি পেয়েছিলাম তাতে লেখা ছিল রান্নাঘরের পশ্চিমে পুঁতে রেখেছে। ভেতরে গিয়ে দেখলাম রান্নাঘরের পশ্চিমে অনেকটা খালি জমি পড়ে আছে। প্রথমে সেখানেই খুঁজে দেখা উচিত বলে মনে করলাম। পাড়া থেকে 4টে কোদাল জোগাড় করে বাড়ির সেই 4 ভাড়াটিয়ার হাত দিয়ে সেখানে ভালো করে খুঁড়তে বললাম। কিন্তু 2-3 জায়গায় খোঁড়ার পরও কোথাও কিছু পাওয়া গেল না। তারপর সেই ঘরের পশ্চিম দিকে যখনই খোঁড়া শুরু করা হলো, একটা পচা গন্ধ সেখান থেকে বার হতে লাগলো। সেই জায়গায় যতই মাটি উঠতে লাগলো ততই গন্ধটা আরো প্রকট হয়ে তীব্র আকার ধারণ করলো। তারা কোদাল ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো এবং বলল, মশাই, আমরা কোনোভাবেই আর খুঁড়তে পারবো না। এখানে খুঁড়তে খুঁড়তে দুর্গন্ধ যেভাবে বেড়েছে তাতে আমরা কোনোভাবেই এর বেশি খুঁড়তে পারবো না। এই অবস্থায় আমার মনেও দৃঢ় বিশ্বাস হলো যে এই জায়গায় নিশ্চয়ই মৃতদেহ পোঁতা আছে। তখন পাড়ার অনেককে সেই জায়গায় খুঁড়তে বললাম, কিন্তু আমার কথা কেউই শুনল না। কেউই সেই দুর্গন্ধময় স্থান খুঁড়তে রাজি হলো না। অবশেষে কোনো উপায় না দেখে আমি 4 জন ডোম ডাকলাম। তারাই সেই জায়গার মাটি খুঁড়তে লাগলো। প্রায় 2 ফুট মাটি তুলে ফেলতেই তার ভেতর থেকে একটি লাশ বেরিয়ে পড়ল। সেই লাশের মাথা উত্তর দিকে, পা দুটি দক্ষিণ দিকে, তার মুখ পূর্ব দিকে এবং তাকে বাঁ পাশ ফিরিয়ে শুইয়ে রাখা আছে। ডোমদেরকে বলতে তারা সেই লাশ আস্তে আস্তে উঠিয়ে জমির উপর রেখে দিল। লাশটি স্ত্রীলোকের। পাড়ার সবাই দেখা মাত্র বলল যে এ জমিরের স্ত্রীর লাশ। ওর শরীরে একটিও গয়না নেই, পরনে কোনো কাপড় নেই। লাশটি একেবারে পচে গেছে, শরীর থেকে মাংস খসে পড়ছে। মুখটি এমন বিভৎস রূপ ধারণ করেছে যে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশটা মাটির থেকে তুলে আনার সময় ওর মাথা থেকে চুলগুলো
খসে পড়ল, কোনো কোনো জায়গার মাংস মাটির মধ্যেই রয়ে গেল। তা থেকে এত দুর্গন্ধ বের হতে লাগলো যে কে আর সেখানে দাঁড়াতে পারে। দেখতে দেখতে সারা পাড়া দুর্গন্ধে ভরে গেল। সেই পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই জায়গা ছেড়ে যেদিক থেকে হাওয়া দিচ্ছিল সেই দিকেই যেতে লাগলো। আমাদের আর কিছু উপায় নেই, জগতে আমরাই নরক ভোগ করতে জন্মেছি, তাই এই নরক ছেড়ে আর কোথায় যাব। পলাশ, রসুন ও কর্পূরের গন্ধের সাহায্যে কোন রকমে সেখানে দাঁড়িয়ে অনুসন্ধান করতে লাগলাম। প্রথমত লাশটা ভালো করে দেখলাম। যেরকম বিকৃত অবস্থায় সেটা পাওয়া গেছে তা থেকে কোন রকমের আঘাতের চিহ্ন চোখে পড়ল না। কিভাবে যে খুনটা করা হয়েছে লাশ দেখে তার কিছুই বুঝতে পারলাম না। অগত্যা লাশ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হলো। কিভাবে ও কে এই খুন করেছে তারই অনুসন্ধানে মন দিলাম। তখন সেই বাড়ির বাইরের ঘরে যে 4 জন ভাড়াটিয়া আছে, প্রথমে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করলাম। ওদের থেকে যা জানতে পারলাম তার সারমর্ম হল, প্রথমত জমির মণ্ডলের ছেলে নেই, 3 মেয়ে, 3 জনই বিবাহিত। 1 বছরের মধ্যে তার মেয়ে ও জামাই কেউই সে বাড়িতে আসেনি। দ্বিতীয়ত জমির ও তার স্ত্রী ছাড়া অন্য কেউ এই 2-3 মাসের মধ্যে সেই বাড়িতে থাকেনি। তৃতীয়ত 2-3 মাস আগে সেই বাড়ির ভিতরে 2টো ঘর, যেগুলো এখন খালি পড়ে আছে, সেখানে সমীর নামে একটি লোক থাকত। সমীর অবিবাহিত, সে তার বৃদ্ধা নানির সঙ্গে বাড়িতে থাকত। কিন্তু 2-3 মাস হলো তার সঙ্গে ঝগড়া ঝামেলা হওয়ায় জমির তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে সমীর এই পাড়ার ভিতর অন্য বাড়িতে থাকছে। চতুর্থত কেউ কেউ বলে থাকেন জমিরের স্ত্রী সমীরকে একটু ভালোবাসতো, কিন্তু জমির তা দেখতে পারত না। সে তার স্ত্রীর চরিত্রের উপরে সন্দেহ করত। এই জন্যই জমির নিজের বাড়ি থেকে সমীরকে তাড়িয়ে দিয়েছিল। পঞ্চমত জমিরের স্ত্রী পাড়ার সবার সামনেই বের হতো, পাড়ার ভিতর সকল জায়গাতেই যেত। ষষ্ঠত প্রায় 12 দিন আগে সন্ধ্যার সময় সবাই জমিরের স্ত্রীকে দেখেছে, কিন্তু তার পরদিন থেকে আর কেউই তাকে দেখতে পায়নি। সপ্তমত জমিরের বাড়ির দরজা কখনো বন্ধ থাকত না, কিন্তু যেদিন থেকে তার স্ত্রীকে দেখতে পাওয়া যায়নি সেদিন থেকে জমির যখন বাড়িতে থাকতো তখন দরজা ভেতর থেকে বন্ধ থাকতো, আর জমির বাইরে থাকলে দরজা বাইরে থেকে তালা বন্ধ করে রাখত। অষ্টমত 4-5 দিন হলো জমির সদর দরজা তালা দিয়ে তার স্ত্রীকে আনবার ভান করে বাইরে গেছে, তারপর থেকে আর ফেরেনি। নবমত জমিরের শ্বশুরবাড়ি যে কোথায় তা কেউই জানে না। এখনো পর্যন্ত কেউই জমিরের স্ত্রীকে বাপের বাড়ি যেতে দেখেনি। দশমত আমির নামে জমির মণ্ডলের একটি ভাই সেই পাড়ায় বাস করে। সে কখনো এ বাড়িতে আসে না, কারণ দুজনের মধ্যে পরস্পর মনোমালিন্য আছে। সেই সময় সেখানে সব ঘটনা সম্বন্ধে জেনে প্রথমে সমীরকে ডাকলাম। সে সবকিছু স্বীকার করল। সে যে জমিরের বাড়িতে ভাড়াটিয়া ছিল, জমিরের স্ত্রী যে তাকে ভালোবাসত, জমিরের সঙ্গে ঝগড়া করে সে যে তার বাড়ি ছেড়ে দিয়েছে, এই সব কথা সে এক এক করে বলল। কিন্তু জমিরের স্ত্রীর সঙ্গে তার অবৈধ প্রেমের কথা কোনোভাবেই সে স্বীকার করল না। সমীরের জবানবন্দি লেখা শেষ করে জমিরের ভাই আমিরকে ডেকে পাঠালাম। তার কাছ থেকে জমিরের মেয়ে ও জামাইদের নাম পেলাম। তাদের বাড়ির ঠিকানাও সে বলে দিল। তাছাড়া সে বলল, জমির প্রথমে যে বিয়ে করেছিল সেই স্ত্রী নেই, অনেক দিন হলো মারা গেছে। যখন জমিরের স্ত্রীর মৃত্যু হয় তখন জমির ব্যারাকপুরে থাকত। সেখানেই একটি মহিলার সাথে তার অবৈধ প্রেম হয়। সেখানকার এক চরিত্রহীনা মহিলা, বাজারে ঘর ভাড়া করে পাপের বোঝা বাড়িয়ে যাচ্ছিল।
জমিরের সাথে তার সেখানে আলাপ ও প্রেম হলে জমির তাকে নিজের গ্রামে নিয়ে যায় এবং শেষে তাকে কলকাতায় এনে দুজনে স্বামী স্ত্রীর সংসার শুরু করে। তার গর্ভে যে 3টি মেয়ে জন্ম নিয়েছে তারা কিন্তু বিয়ের পর আর এ বাড়িতে পা রাখেনি। তাদের গর্ভধারিণীর চরিত্রের উপর তারা ভীষণ অসন্তুষ্ট ছিল বলেই মনে হয়। তারা এ বাড়িতে আসে না। ওই মহিলার কোনো বাপের বাড়িও নেই এবং আর কোথাও যে তার যাওয়ার আছে তাও আমি জানি না। আমিরের জবানবন্দি শেষ হলে পাড়ার অনেক লোককে অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কারোর কাছ থেকে মন মতো উত্তর পাওয়া গেল না। কেউ বললেন, আমরা শুনেছি যে জমির তার শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে এই জায়গা ছেড়ে চলে গেছে। কেউ বললেন, জমি তার স্ত্রীর চরিত্র সম্বন্ধে সন্দেহ করে। আমার মনে হয় এই খুন করে সে ভয়ে পালিয়ে গেছে। এই রকম যার মনে যেরকম কথা আসতে লাগলো তিনি সেরকম বলতে লাগলেন। জমির একেবারে গরিব ছিল না। তার টাকা গয়না ও দামি জিনিসপত্র বেশি না থাকুক, কিন্তু খুব সামান্যও ছিল না। এই কথা পাড়ার সকলেই বলল। এরপর সেই বেনামি চিঠি সম্বন্ধে একটু তদন্ত চালালাম, কারণ চিঠিতে যেরকম লেখা ছিল কাজেও দেখলাম সেই রকমই ঘটল। তাই ভাবলাম চিঠির লেখক হয় সবকিছু দেখেছেন, না হয় ঘটনাগুলি সম্পর্কে অনেক কিছু জানেন। তাকে পাওয়া গেলে আর অনেক কথা প্রকাশ হবে। কিন্তু এই অনুসন্ধানের কোনো লাভ হলো না। এক এক করে পাড়ার সবাইকে সেই চিঠি দেখালাম, সকলকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই বললেন না যে এই চিঠি তার লেখা। চিঠির লেখা ভালো করে দেখেও কেউ বলতে পারলেন না যে এ হাতের লেখা কার মতো। এর থেকে যতদূর বোঝার বুঝে নিয়ে সেদিনের মতো তদন্ত শেষ করলাম। বাড়ির দরজা আবার বন্ধ করে সেখানে নিয়ম মতো পুলিশ পাহারার ব্যবস্থা করে নিজের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। শুয়ে শুয়ে এই খুনের ব্যাপারে অনেক কথা ভাবতে লাগলাম। অনেক বিচার করে অনেক ভেবে শেষে এটাই স্থির করলাম যে এই খুন জমির ছাড়া আর কেউ করেনি। একে জমিরের স্ত্রী বিবাহিতা নয়, তার উপর সে আগে একটা সামান্য পতিতা ছিল। এই অবস্থায় জমিরের সঙ্গে তার স্ত্রীর মতো ঘর করলেও তার আসল চরিত্র কোথায় যাবে? সমীরের সঙ্গে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে তাকে যে অন্তর থেকে ভালোবাসত তার আর কোনো ভুল নেই। সেই জন্যই সমীরকে নিজের বাড়ি থেকে দূর করে দেয়। জমিরের স্ত্রী পর্দানসীন ছিল না, যেখানে ইচ্ছা সেখানে অনায়াসে যাওয়া আসা করত। এ অবস্থায় কে জানে যে সে সমীরের বাড়ি যেত না? কে বলবে যে সে নিজের মন থেকে সমীরকে দূরে রেখেছিল? আর এটাই বা কে বলবে যে বৃদ্ধ এই সব ব্যাপার নিজের চোখে দেখে বা অন্য কারো কাছে শুনে এরকম বিভৎস কাণ্ড করতে তৈরি হয়নি? যেরকম জানতে পারা গেল সেই অনুযায়ী নিজের বাড়ির সদর দরজা এরকম ভাবে বন্ধ করে রাখার আর কোনো কারণ তো মাথায় আসছে না। আর হঠাৎই বা সে বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে কেন? এরকম নানা কথা ভেবে শেষে ঠিক করলাম এই খুন জমির ছাড়া আর কেউ করতে পারে না। তবে জমির অন্য কারোর সাহায্য নিয়েও থাকতে পারে। আর এও বুঝতে পারলাম জমির এই খুন করে প্রাণের ভয়ে পালিয়েছে। পরের দিন 11টার সময় এই মামলা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পেশ করা হলো। মামলায় আসামির নাম আছে মাত্র, কিন্তু আসামি উপস্থিত নেই, সে পলাতক। ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের কাছ থেকে সেই 4 জন ভাড়াটিয়ার জবানবন্দি অনুযায়ী দণ্ডবিধি 302 ধারা অনুসারে হত্যা অপরাধে জমিরের নামে এক ওয়ারেন্ট বের করে দিলেন। জমিরকে ধরবার জন্য যথাসাধ্য চেষ্টা হতে লাগলো। কলকাতার ভিতরে এমন কোনো জায়গা বাকি রইল না যেখানে তার খোঁজ করা হলো না। কি শহর, কি শহরতলি,
কি পাকা বাড়ি, কি টালির ঘর, সব জায়গার খবর কিছু বা প্রকাশ্য, কিছু বা অপ্রকাশ্যভাবে জোগাড় করা হতে লাগলো। কিন্তু জমির যে কোথায় গেল সে খবর কেউই দিতে সমর্থ হলো না। কেউই বলতে পারল না যে জমিরকে 1 সপ্তাহের মধ্যে কেউ দেখেছে। জমিরকে খোঁজার জন্য গলি ঘুরে 2 দিন কেটে গেল, কিন্তু কি আশ্চর্য, তার কোন রকম খবর জোগাড় করতে পারলাম না। জমির নামে যে ওয়ারেন্ট বের হয়েছিল তা তার দেশে পাঠানো হলো। আমিও অন্যান্য জায়গায় তার খোঁজ পাওয়ার জন্য শহর ছাড়লাম। প্রথমে যে কোথায় যাব এবং কোথায় গেলেই বা তার খোঁজ পাবো তার কিছুই ঠিক করতে না পারলেও আদেশের বশবর্তী হয়ে আমাকে শহর ছাড়তেই হলো। জমিরের একটি মেয়ের বিয়ে হয়েছিল হুগলিতে। ইমাম বাড়ির কাছে রহমতের বাড়ি। তার ছেলে করিম জমিরের জামাই। প্রথমেই আমি সেখানে গেলাম। করিম ও রহমতের সঙ্গে দেখা হলো। জমিরের কথা জিজ্ঞাসা করায় করিম বলল যে প্রায় 1 সপ্তাহ আগে জমিরবাবু আমাদের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলেন, কিন্তু মাত্র 1 দিন থেকেই কলকাতায় ফিরে যান। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে উনি আমাদের সত্যি কথা বলেননি। এই কয়েকটি খবর জেনেই আমি সেখান থেকে চলে এলাম। ভাবলাম আবার কলকাতায় ফিরে যাই, কারণ সঠিক খবর ছাড়া পথে পথে ঘুরে বেরিয়ে লাভ নেই। আসবার সময় ফরাসডাঙ্গার ভেতর গুপ্তভাবে সেখানে একটা অনুসন্ধানও করলাম। এই জায়গায় ইংরেজদের দখল নেই, এ ফরাসিদের দখলে। কোনো ব্যক্তি ইংরেজ অধিকৃত এলাকায় কোনো অপরাধ করে যদি এখানে পালিয়ে আসে তাহলে সহজে তাকে ধরে আনার অধিকার আমাদের নেই। এমনকি ফরাসিদের অনুমতি ছাড়া সেখানে কোনো রকম তদন্ত করা যাবে না। এই জন্য অনেকে অন্য জায়গায় অপরাধ করে এখানে এসে আশ্রয় নেয় এবং সময় মতো আবার চলে যায়। ভাবলাম ফরাসিদের এই এলাকায় জমির আসলেও আসতে পারে। এই ভেবে একটু খোঁজ খবর নিতে বের হলাম। অনুসন্ধানে বের হলাম ঠিকই, কিন্তু অনুসন্ধান করা তো দূরে থাক, নিজের প্রাণ হাতে নিয়ে সেখান থেকে পালাতে হলো। আমি যে সেখানে তদন্ত করছি এ কথা জানতে পেরে সেখানকার পুলিশ আমাকে ধরার জন্য লোক লাগালো। আমিও তা জানতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে বের হলাম। তারাও আমাকে ধরার জন্য পিছু নিল। আমি তুরঙ্গের ভয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলাম। অনেক কষ্টে ওদের এলাকা পেরিয়ে তবে রেহাই পেলাম। এর আগে আমি জানতাম না যে তাদের সর্বপ্রধান কর্মচারীর অনুমতি না নিয়ে সেখানে কোনো প্রকার তদন্ত করলে তাকে ধরে নিয়ে কয়েদির মতো তুরঙ্গে বন্ধ করে রাখে এবং বড় লাট সাহেবের আদেশ না পাওয়া পর্যন্ত সেখানেই বন্দি করে রাখা হয়। আমাকেও সেইভাবে ঘেরাও করার চেষ্টা করেছিল, কিন্তু আমি পালিয়ে বাঁচলাম। আর তাই ওখানে জমিরের খোঁজ করা হয়ে উঠল না। ফরাসডাঙ্গা থেকে কলকাতায় এসে পৌঁছালাম। আর অন্য কোথাও যেতে আমার মন গেল না। কেন গেল না তা বুঝতে পারলাম না। ভাবলাম ফরাসডাঙ্গায় তদন্ত করতে গিয়ে প্রথমেই যেভাবে বাধা পেয়েছি সেই কারণে হয়তো এমন হচ্ছে। কলকাতায় ফিরে এলেও তদন্তের অন্য কোনো নতুন পথ বের করতে পারলাম না। যে সকল অনুসন্ধান একবার হয়ে গেছে আবার সেই সকল অনুসন্ধানই করতে লাগলাম। যেখানে যেখানে জমিরের বারবার খোঁজ করেছিলাম সেই সব জায়গায় আবার খোঁজ করব ঠিক করলাম, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ হলো। সব তদন্ত বৃথা হয়ে গেল। জমিরের কোনোভাবে খোঁজ করে উঠতে পারলাম না। জমিরের দেশে যে ওয়ারেন্ট পাঠানো হয়েছিল তাও ফেরত চলে এলো। সেখানে জমির যায়নি, যদিও তার জন্মস্থান সেখানে, কিন্তু অনেকদিন হলো সে দেশের বাড়ি ছেড়ে এসেছে। সেখানে তার ঘরবাড়ি বলতে আর কিছুই নেই। জমিরের বাড়ি আমি যেভাবে বন্ধ করে রেখেছিলাম এখনো সেভাবেই বন্ধ আছে। সেখানে যে পুলিশ পাহারাদারের ব্যবস্থা ছিল এখনো সে আগের মতো বহাল আছে। ভালো করে খোঁজ করেও যখন জমিরকে পেলাম না
তখন তার যা কিছু জিনিসপাতি আছে তা সব সেই বাড়ি থেকে তুলে আনবো ঠিক করলাম। কারণ নিয়মিত সময়ের মধ্যে সে যদি হাজির না হয় তাহলে তার সম্পত্তি বিক্রি করে সরকার জব্দ করে নেবে। একদিন সকাল 10টার সময় আবার আমরা জমিরের সেই বাড়িতে গেলাম। আগের মতো পাড়ার কয়েকজনকে ডেকে তাদের সামনেই বাড়ির ভেতর ঢুকলাম। দেখলাম জমিরের দুখানা ঘরে যেরকম তালা দেওয়া ছিল সেরকমই আছে। সবার সামনেই একটি ঘরের তালা ভেঙে ফেললাম। ঘরে ঢুকে দেখলাম বিছানা, বাক্স, সিন্দুক সব জিনিসই যে যার জায়গায় রাখা আছে। ঘরের কোনো জিনিস যে সরানো হয়েছে তা মনে হলো না। ঘরের ভেতর সিন্দুক, বাক্সের চাবি খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ভাবলাম জমির পালানোর সময় তার সব চাবি সাথে করে নিয়ে গেছে। তখন অন্য কোনো উপায় না দেখে তালা ভাঙতে হলো। সবার সামনে এক এক করে বাক্স, প্যাঁটরা, সিন্দুক সব খোলা হলো, কিন্তু এগুলোর ভিতরের অবস্থা দেখে সবাই অবাক হলেন। সবকিছুই ফাঁকা। এগুলোর ভিতর না আছে গয়না, না আছে টাকা, না আছে কোনো দামি জিনিসপত্র, এমনকি না আছে কোনো জামা কাপড়। জমির নিতান্ত গরিব লোক ছিল না, তার দামি জিনিসপাতি অনেক ছিল। গয়নাগাটি সকলেই আগে দেখেছে। নগদ টাকাও সবসময় কিছু না কিছু জমা থাকতই। গয়না বা তেমন কিছু বন্ধক রেখে টাকা নিতে এলে কাউকে কখনো ফিরে যেতে হতো না। তাহলে ওর ঘর এরকম ফাঁকা কেন? প্রথমে সবাই মনে করলো তার সব জিনিসপত্র অন্য ঘরে আছে। সে ঘরের তালাও ভাঙা হলো। সেই ঘর একদম পরিষ্কার, তাতে টাকা, কড়ি, গয়নাপত্র কিছুই নেই। ঘরের মেঝেতে খালি একটা মাদুর বিছানো আছে, আর তার উপর একখানা চাদর। এই ঘরের অবস্থা দেখে সবাই আরো অবাক হলো। তখন সকলেই ভাবলাম যে জমির তার স্ত্রীকে খুন করে যে কটা দিন এখানে ছিল তার মধ্যে সব জিনিস হয় বিক্রি করে দিয়েছে, নয়তো বিশ্বাসী কোনো বন্ধুর কাছে সবকিছু রেখে প্রাণ ভয় পালিয়েছে। ঘরের সব জিনিস জমির যে কোথায় নিয়ে গেল বা কার কাছে যে বিক্রি করলো তা একবার স্থিরভাবে ভাবলাম, কিন্তু কোনো বিষয় স্থির সিদ্ধান্ত করে উঠতে পারলাম না। টাকা কড়ি বা গয়নাপত্র সবার চোখের আড়ালে নিয়ে যাওয়া সম্ভব বটে, কিন্তু বাকি জিনিসপত্র অন্যের সাহায্য ছাড়া সকলের অগোচরে নিয়ে যেতে কেউই সমর্থ নয়। তাহলে জমির কিভাবে তা করলো? দিনের আলোয় নিয়ে গেলে কারোর না কারোর চোখে পড়তেই হবে, আর রাতেও এই 4 ভাড়াটিয়ার অজান্তে নিয়ে যাওয়া কোন রকম সম্ভব নয়। এভাবে নানা রকম ভাবতে লাগলাম, সবাইকে নানাভাবে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো বিষয়ই স্থির মীমাংসা করে উঠতে পারলাম না। সেখানেই সেদিনের তদন্ত বন্ধ করলাম। ঘরের এবং বাড়ির দরজা আগের মতো তালাবন্ধ করে নানা রকম ভাবতে ভাবতে নিজের বাড়ি চলে এলাম। পাহারার ব্যবস্থা যেরকম ছিল তাই থাকলো। পরের দিন সকালে একটি লোক আমার হাতে একটি চিঠি দিয়ে গেল। চিঠিখানা খুলে দেখলাম বাংলায় লেখা। আগে যে বেনামি চিঠি পেয়ে এই তদন্তে যুক্ত হয়েছি তা আর এই চিঠি একই হাতে লেখা বলে মনে হলো। তাও সন্দেহ মেটাতে আগের চিঠিটা এনে সেই চিঠির সাথে ভালো করে মেলালাম। দেখলাম দুটো চিঠি একই হাতে লেখা। এই চিঠিতে লেখা ছিল, মশাই, গতকাল জমিরের বাড়ি খুঁজে আপনি কিছুই পাননি। গয়না বা নগদ টাকা প্রভৃতি মূল্যবান জিনিস যা অনায়াসে লুকিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তার সবই জমির নিয়ে পালিয়েছে। বাকি জিনিসপত্র বা জামা কাপড় যা ছিল তা পরে যে চুরি করেছে তা বলতেও লজ্জা হয়। আগে যদি আপনি জমিরের বাড়িতে কোনো বিশ্বাসী লোককে পাহারায় নিযুক্ত করে যেতেন তাহলে বোধহয় ওই জিনিসগুলি নিজের জায়গায় থাকতো। আপনি ঠিকভাবে তদন্ত করলেই এর সত্যতা জানতে পারবেন। ইতি। এই চিঠি পড়ে
মনে অন্য ভাবনার উদয় হলো। ভাবলাম, এই লেখক যদিও নিজের নাম প্রকাশে ইচ্ছুক নন, তাও তিনি যিনি হন না কেন, তার খবর কিন্তু কখনো মিথ্যে হবে না। প্রথম চিঠিতে তিনি যা যা লিখেছিলেন তা সবই অক্ষরে অক্ষরে মিলে গেছে। তাহলে দ্বিতীয় চিঠির কথা আমি অবিশ্বাস করব কিভাবে? এই চিঠি পড়ে সবাই পরিষ্কার বুঝতে পারবেন যে জমিরের পরিত্যক্ত যাবতীয় জিনিসপত্র যাকে সেখানে পাহারায় রেখে গিয়েছিলাম, সেই পুলিশ পাহারাদার চুরি করেছে, বা তারই সাহায্য নিয়ে অন্য কেউ চুরি করতে সাহস পেয়েছে। কি লজ্জার কথা! যাকে বিশ্বাস করে সেখানে রাখলাম, সেই এরকম অবিশ্বাসীর মতো কাজ করল। সে চুরি করেছে বলেই যে শুধু তারই বদনাম তা নয়, আমিই বা এই কলঙ্ক থেকে কিভাবে মুক্তি পাব? যখন আমার ঊর্ধ্বতন কর্মচারী শুনবেন যে আমার নিয়োজিত পুলিশ প্রহরী এরকম ঘৃণ্য অপরাধে যুক্ত, তখন আমি কি বলবো? আর তারাই বা কি ভাববেন? যাই হোক, সে যদিও আমার অধীন কর্মচারী এটা ঠিক, তাও এই বিষয়ে আমি কোনোভাবে উপেক্ষা করে এরকম পাপ কাজের প্রশ্রয় দেব না। আমি এর উপযুক্ত যাচাই করব এবং প্রমাণ পেলে ওকে কারাগারে পাঠাতে কোনোভাবেই বিরত হব না। মনে মনে এরকম স্থির করে সেই পত্রবাহককে জিজ্ঞাসা করলাম, তুমি এ চিঠি কোথা থেকে আনলে? চলো, আমি তোমার সাথে এখনই তার কাছে যাব। পত্রবাহক বলল, মশাই, আমি আপনাকে কোথায় নিয়ে যাব? কে চিঠি লিখেছে তা আমি জানি না। আমি একজন সামান্য কুলি। কিছুক্ষণ আগে মোট পাওয়ার আশায় আমি বউবাজারের চৌরাস্তায় দাঁড়িয়েছিলাম। সেই সময় একটি মুসলমান যুবক প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন, এই চিঠি যেখানে নিয়ে যেতে বলবো সেখানে কি তুমি নিয়ে যেতে পারবে? উত্তরে আমি বললাম, পয়সা পেলে পারবো না কেন? আমার এই কথা শুনে তিনি এই চিঠি ও 2 আনা পয়সা আমার হাতে দিলেন এবং দূর থেকে ওই বাড়ি আমাকে দেখিয়ে দিয়ে বললেন, ওইখানে গিয়ে এই চিঠি দেখালে যার নামের চিঠি তা তুমি জানতে পারবে। তখন তার হাতে এই চিঠি দিয়ে তুমি নিজের ইচ্ছা মতো জায়গায় চলে যাও। 2 আনা পয়সার লোভে আমি এই চিঠি এইখানে এনেছি। যিনি আমাকে চিঠি দিয়েছিলেন তিনিও আমার সাথেই এসেছিলেন, কিন্তু আমি যখন এই বাড়ির ভিতরে ঢুকলাম অমনি তিনি একটা ট্রাম গাড়িতে চেপে বউবাজারের দিকে চলে গেলেন। আমি তাকে আগে কখনো দেখিনি এবং কোথায় থাকেন তাও আমি জানি না। পত্রবাহকের কথা শুনে আমি তার কথাই বিশ্বাস করলাম, কিন্তু ভবিষ্যতে তাকে যদি প্রয়োজন হয় এই কথা ভেবে তার থাকার ঠিকানা লিখিয়ে তাকে ছেড়ে দিলাম। মুসলমান রাজত্বের সময় থেকে আমাদের দেশে একটি কথা বিদ্রুপ ছলে চলে আসছে যে প্রথমে তাকে ফাঁসি দাও, তারপর খুনি মামলার বিচার করো। আজ আমরা তাই করলাম। সেই বেনামি চিঠি বিশ্বাস করে প্রথমেই সেই প্রহরীকে সাসপেন্ড করা হলো। তারপর তার বিরুদ্ধে তদন্ত আরম্ভ হলো। প্রথমেই তার ঘর ভালো করে খানা তল্লাশি করা হলো। তারপর এক এক করে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছেও অনুসন্ধান চলতে লাগলো, কিন্তু কোথাও সেই চুরি করা জিনিসগুলোর খোঁজ পাওয়া গেল না। কেউ বলতে পারল না যে কনস্টেবল কোন সময়ে কার সাহায্যে এবং কিভাবে জমির মণ্ডলে জিনিসপত্র সরিয়েছে। কনস্টেবলকে জিজ্ঞাসা করায় সে আমাদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিল এবং বলল, কি? আমি চোর? আমার কাজ চোর ধরা, চোরকে শাস্তি দেওয়া। তা না করে আমি নিজেই চুরি করব আর চোরকে সাহায্যও করব? এটা কি কখনো সম্ভব হতে পারে? আমি কি জানি না যে চুরি করলে তার কীরকম শাস্তি হয়, তাকে কীরকম শাস্তি পেতে হয়? আমি এই বিষয়ের কিছুই জানি না এবং আমি কোনো দোষেই দোষী নই। আপনারা মিথ্যা ষড়যন্ত্র করে অথবা আসল ঘটনা বুঝতে না পেরে আমার ওপর মিথ্যে কলঙ্ক আরোপ করেছেন। নিতান্ত অন্যায়ভাবে আমাকে সাসপেন্ড করে আমার চরিত্রের ওপর কালি ছুড়লেন। আপনাদের ক্ষমতা আছে, করুন। আমি নিতান্ত গরিব, কাজেই এইসব আমাকে সহ্য করতে হবে, কিন্তু আমি নির্দোষ, তাই আমি আর কিছু বলতে চাই না। ভগবান আছেন, তিনি এর ঠিক বিচার করবেন। কনস্টেবলের সতেজ উত্তর শুনে
আমারও মনে যেন কেমন একটা সন্দেহ হলো। একবার ভাবলাম কনস্টেবল নির্দোষ, সে এই চুরি করেনি। আবার ভাবলাম যার চিঠির সব কথা সত্যি বলে প্রমাণিত হয়ে আসছে, তার চিঠি কিভাবে মিথ্যে বলে উপেক্ষা করি। তারপরেই আবার মনে হলো জমির যখন পালিয়েছে তখন সে যে এর ব্যবস্থা করে যায়নি, তাই বা কিভাবে বলবো। এইভাবে নানা রকম ভাবতে ভাবতে আবার জমিরের বাড়িতে গেলাম। মনে করলাম এবার জমিরের ঘরের ভিতর এবং বাইরে সব জায়গা খুঁড়ে দেখব, কোথাও কোনো জিনিসের কোনোভাবে খোঁজ পেতে পারি কিনা। এদেশে অশিক্ষিত লোকের মধ্যে এখনো এরকম প্রথা প্রচলিত আছে যে টাকা কড়ি প্রভৃতি দামি জিনিস সবই তারা মাটির ভিতর পুঁতে রেখে ডাকাতের হাত থেকে বাঁচে, এবং সময়ে সময়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার সময়ও ঘরের সব জিনিসপত্র মাটির নিচে পুঁতে রাখে। জমির পালানোর সময় যদি এই উপায় অবলম্বন করে থাকে, তাহলে সব জিনিস পেলেও পাওয়া যেতে পারে। এরকম ভেবে জমিরের বাড়িতে আবার তল্লাশি করাই স্থির করলাম। লোকজন নিয়ে আবার সেই বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতর যে দুটি খালি ঘরের কথা আগে বলেছি, এক এক করে প্রথমে সেই ঘর দুটি খুঁড়ে ফেললাম। এমনকি ঘরের ভেতর থেকে এক কোমর মাটি কেটে বাইরে স্তূপাকার করা হলো, কিন্তু কোনো কিছুর সন্ধান পেলাম না। সেই ঘর দুটি ভালো করে দেখা হলে এরপর জমিরের শোয়ার ঘরে যাওয়া হলো। ঘরের সিন্দুক বাক্স যা ছিল সব বাইরে আনা হলো, এবং শেষে আমার আদেশ মতো সেই ঘরের মাটিও সরানো হতে লাগলো। আমার কোদাল ও লোকজন কম ছিল না, তার উপর আবার পাড়ার অনেকেই এসে আমাদের সাথে যোগ দিয়েছিল, তাই সেই ঘর খুঁড়ে ফেলতেও বেশি দেরি হলো না। দেখতে দেখতে ঘরের প্রায় 3 ফুট মাটি সরানো হয়ে গেল, কিন্তু সেখান থেকে কিছুই পাওয়া গেল না। জমিরের শোয়ার ঘর থেকে কিছুই না পাওয়া যেতে আমাদের নজর তার পাশের ঘরের উপর পড়ল। আমরা সেই ঘরের ভিতর সদরে ঢুকলাম। ঘরের মেঝের উপর একটি মাদুর বিছানো ছিল, একথা আগেই জানানো হয়েছে। ঘরে ঢোকা মাত্র সেই মাদুরটি আমি নিজের হাতে বাইরে ফেলে দিলাম, কিন্তু যেখানে ওটা পাতা ছিল সেখানটা কেমন যেন মনে হতে লাগলো। মনে হলো সেই জায়গাটি যেন প্রকৃত অবস্থায় নেই। সেখানকার মাটি সরানো হয়েছিল, আবার সেই জায়গার মাটি সেখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা আগের মতো অবস্থা ঠিক করে পায়নি। চারপাশের সাথে সেখানটি যেন একরকম মনে হচ্ছে না, কেমন যেন একটু আলাদা আলাদা মনে হচ্ছে। সেই ঘরের এই অবস্থা দেখে আমার মনে যেন একটু আশার উদয় হলো। ভাবলাম জমির তার সমস্ত জিনিসপত্র সেখানেই পুঁতে রেখেছে। যেসব জিনিসের জন্য কনস্টেবলকে চুরির অপরাধে দোষী ভাবছি, সেই সব জিনিস হয়তো এখনই এখান থেকে বেরিয়ে পড়বে। এখনই হয়তো সবাই জানতে পারবে যে আমরা কিরকম মিথ্যে সন্দেহ করে ওই কনস্টেবলের সর্বনাশ করার চেষ্টা করেছিলাম। সকলেই হয়তো এখনই বুঝবেন যে কখনো কখনো আমরা কিরকম মারাত্মক ভুলের বশবর্তী হয়ে সত্যি মিথ্যা বুঝে উঠতে পারি না। এরকম ভাবনা এসে আমার মন অধিকার করল। আমি কিছুক্ষণের জন্য স্থিরভাবে দাঁড়িয়ে এই সব ভাবনা ভাবতে লাগলাম। যে কনস্টেবলের উপর সন্দেহ করে আমরা তার বিপক্ষে তদন্ত করছিলাম, সেও সেখানে আমাদের সাথে উপস্থিত ছিল। ঘরের এরকম অবস্থা দেখে তারও দেখলাম মনের ভাবটা পাল্টে গেছে। বুঝলাম আমার মনের ভাব যেন তারও মনে প্রবেশ করেছে। সে কিন্তু আমাকে কিছুই বলল না, তাও তার মনের ভাব আমি বুঝলাম। মনে হলো সে যেন বলছে, এখন দেখুন আমি দোষী কিনা, আমি চোর নাকি সাধু। পাঠকগণ আমাকে ক্ষমা করবেন, কারণ যে চোখ একবার দেখে আমি তার মনের ভাব বুঝতে পারলাম, আমার এই সামান্য বুদ্ধিতে সেই চোখের প্রকৃত ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ বিধাতা সে ক্ষমতা আমাকে দেননি। যে সকল লোকের হাতে কোদাল ছিল, তাদের একজনের হাত থেকে একটি কোদাল নিয়ে
বিনা বাক্য ব্যয়ে সেই কনস্টেবল সেই জায়গা খুঁড়তে শুরু করলো। আমরা সেখানে দাঁড়িয়ে খুব কৌতূহলের সঙ্গে তা দেখতে লাগলাম। সেই জায়গা থেকে অল্প পরিমাণ মাটি সরাতে না সরাতেই কেমন একরকম দুর্গন্ধ বের হতে লাগলো। দেখতে দেখতে সেই দুর্গন্ধ এক প্রবল বেগ ধারণ করতে লাগলো। সেই ঘরের ভেতরে সেই সময় যারা উপস্থিত ছিল দেখলাম তারা একে একে সবাই সেই ঘরের বাইরে বেরোতে লাগলো। কিছুক্ষণ পর্যন্ত আমি সেখানে খুব কষ্টের সাথে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকেও ঘরের বাইরে বেরিয়ে যেতে হলো। এই ভয়ানক দুর্গন্ধতেও কনস্টেবল আগ্রহের সঙ্গে সেই জায়গা খুঁড়ছিল, কিন্তু আর বেশিক্ষণ সেখানে থাকতে পারল না। সেখানেই কোদাল ফেলে আমার কাছে এসে দাঁড়ালো। যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল সেখানে জমিরের সব জিনিসপত্র পোঁতা আছে, এই আমাদের সবার বিশ্বাস। কিন্তু সেখান থেকে এরকম দুর্গন্ধ বেরোবার কারণ কি? যখন জমিরের স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল তখন এরকম দুর্গন্ধ প্রথমে বের হয়েছিল এবং তারপর লাশ দেখতে পাওয়া যায়। এবারও কি সেই রকম আর একটি মৃতদেহ বের হবে? এই রকম নানান কথা ক্রমেই আমাদের মনে উদয় হতে লাগলো। আরো ভাবলাম, জমির শুধুমাত্র তার স্ত্রীকে হত্যা করার অপরাধে এখন অভিযুক্ত, কিন্তু এখন মনে হচ্ছে যে সে আরো একটি খুন করে বসে আছে। আগেই বলেছি, জমিরের স্ত্রী একটি চরিত্রহীন মহিলা, এই কথা প্রায় সবাই বলেছে। এখন স্পষ্টই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বৃদ্ধ জমির বোধহয় তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে ফেলেছিল। এই অবস্থায় মানুষ মাত্রেই মনে আঘাত লাগবে এবং তা থেকে ক্রোধের উদয় হবে। এখানেও তা হয়েছে বলে মনে হয়। আর সেই রাগের বশবর্তী হয়ে জমির অন্য পুরুষটির সাথে তার স্ত্রীকে চিরঘুমে পাঠিয়েছে। অতএব এই ঘরের ভেতর থেকে এখন সেই পরপুরুষের লাশ নিশ্চয়ই বেরোবে। তখন সবাই জানতে পারবেন যে কোন লোকটি এই রকম পরকীয়ায় জড়িয়ে ইহজগৎ থেকে বিদায় নিয়েছে। মনে এই রকম নানান কথা ভেবে আবার ৩-৪ জন ডোমকে আনতে লোক পাঠালাম। প্রায় আধ ঘন্টা পরে ৪ জন ডোম এসে হাজির হলো। তাদেরকে সেই ঘর দেখিয়ে দিলাম ও কোদাল দিয়ে সেই জায়গাটি খুঁড়তে বললাম। আদেশ পেয়ে ২ জন সেই ঘরে ঢুকে মাটি খোঁড়া শুরু করলো। সেই প্রচন্ড দুর্গন্ধের জন্য যদিও আমি সেই ঘরে ঢুকতে পারলাম না, তাও কর্তব্য পালনের জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে হলো। দেখলাম ওরা সেইখানের মাটি ধীরে ধীরে ওঠাতে লাগলো, আর যত মাটি উঠতে লাগলো ততই আগের উৎকৃষ্ট দুর্গন্ধ আরো প্রবল মনে হতে লাগলো। সেখানে অপেক্ষা করা আমার পক্ষে এখন আরো কষ্টকর হতে লাগলো। এভাবে মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় ৩ ফুট নিচ থেকে একটি গলা লাশ বেরিয়ে পড়ল। সেটাকে দেখার জন্য পাড়ার যেসব লোক সেখানে উপস্থিত ছিল তারা দ্রুত বেগে সেই ঘরের ভিতর প্রবেশ করল। প্রত্যেকের ইচ্ছা সে আগে গিয়ে হতভাগ্য জমিরের দ্বারা জমালয়ে পাঠানো পাপীর মুখ তারা আগে দেখবে। সকলেই দ্রুত পদে সেই ঘরের ভিতর প্রবেশ করল বটে, কিন্তু কারোরই মনের ইচ্ছা পূরণ হল না। কারণ এমন অবস্থায় এই যে কার দেহ কেউই চিনতে পারল না। ডোম ৪ জন একসঙ্গে সেই কবর থেকে দেহটি খুব সাবধানের সাথে ওঠালো ও ঘরের ভেতর থেকে বাইরে এনে দাওয়ায় নামিয়ে রাখল। জমিরের স্ত্রীর দেহ যেভাবে পচে গিয়েছিল এটা কিন্তু ততটা গলে যায়নি। সব চুল মাথা থেকে একেবারে খসে পড়েনি, মাংস শরীরের সঙ্গে লেগে আছে। তবে দেহটি ভয়ানক দুর্গন্ধের সাথে বিকৃত অবস্থায় পাওয়া গেছে। চোখ দুটি একেবারে গলে গেছে, মুখ নিতান্ত বিকৃত অবস্থা ধারণ করেছে। সহজে যে কেউ সেই দেহ চিনতে পারে সে ক্ষমতা কারণ নেই। ওর গড়ন দেখে বেশ বুঝতে পারলাম এই দেহ স্ত্রীলোকের নয়, পুরুষের। আগে আমরা যেরকম অনুমান করেছিলাম পুরুষ দেহ দেখে
তা আরো দৃঢ় হলো। ভাবলাম জমির উভয়কেই খুন করে সেখান থেকে পালিয়েছে। এখন যেভাবেই হোক তাকে ধরতে না পারলে ঊর্ধ্বস্থ কর্মচারীদের কাছে আমাদেরকে খুবই লাঞ্ছিত হতে হবে। কারণ যে লোক দুটো খুন করে পালিয়েছে তার উপযুক্ত শাস্তি হওয়া নিতান্ত জরুরি, এবং তার প্রমাণ করা আমাদের একান্ত কর্তব্য। সেই দেহ কার তখন তাই জানার আমাদের একান্ত প্রয়োজন হলো। সেখানে যারা উপস্থিত ছিল প্রত্যেককেই সেই দেহ ভালো করে দেখতে বললাম। তারা খুব যত্নের সাথে সেই দেহ দেখল। পাড়ার যারা সেখানে উপস্থিত ছিল না তাদেরকেও ডাকতে বললাম, কারণ যেভাবে হোক সেই দেহ শনাক্ত করা বিশেষ দরকার ছিল। যারা সেখানে ছিল তারা লাশ দেখে নিজেরাই কি যেন ইশারাতে বলাবলি করতে লাগলো, কিন্তু আমি জিজ্ঞাসা করলে কেউই কোনো কথা স্পষ্ট করে বলল না। আমিও তাদের মনের ভাব বুঝে উঠতে পারলাম না। এভাবে 10-15 মিনিট কেটে গেল। তখন ওদের একজনের কথা আমার কানে এলো। তার কথা আমি কিছু বুঝতে পারলাম। সেই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। ভাবলাম আমরা কি ভুল, সামান্য সামান্য কারণে হঠাৎ আমরা একটি বিষয়ে স্থির সিদ্ধান্ত করে নিই, কিন্তু শেষে অনায়াসেই আমরা বুঝতে পারি যে সামান্য কারণে সময় সময় আমরা কিরকম ভুল করে থাকি। মাঝে মাঝে আমি যেমন ভুল করে থাকি, জানি না অন্যান্যরাও এরকম ভুল করে থাকেন কিনা। কখনো কখনো যদি তারাও আমার মতো ভুল করে থাকেন, তাহলে তারা আমার মতো প্রতিজ্ঞা পালনে সমর্থ হন কিনা তাও বুঝতে পারছি না। এ বিষয়ে আমি অনেক সময় প্রতিজ্ঞা করেছি, অনেক সময় মনে করেছি কোনো বিষয় সম্পর্কে তার সত্যতা ভালো করে জানতে না পারলে সে বিষয় নিয়ে কোনো রকম ধারণাকে মনের ভিতরে জায়গা দেব না। কিন্তু কই, সে প্রতিজ্ঞা পালনে সমর্থ হই কই। আবার অনেক ভেবেচিন্তে, অনেক বিবেচনা করে, প্রচুর প্রমাণ পেয়ে যা মনে করি, শেষে তাই ভুল বলে মন থেকে দূর করতে হয় কেন? যে মন যে কথা প্রথমে বিশ্বাস করলো, সেই মন সেই কথা শেষে অবিশ্বাস করে কেন? এর উত্তর কি কেউ দিতে পারবেন? যে কথা শুনে আমার বুক কেঁপে উঠল, তা বোধহয় পাঠকগণ অনায়াসে বুঝতে পেরেছেন। যদি না পেরে থাকেন, তাহলে কথা বলা বলি দুই লোকের দু একটা কথা শুনুন। একজন লোক অপরজনকে বলছে, কি হে, লাশ দেখলে? কার লাশ চিনতে পারছো? যেন একটু পাড়ি পাড়ি বলে মনে হচ্ছে। তুমি কি চিনতে পারোনি? আমি তো চিনেছি। যাকে নিয়ে এত কাণ্ড, সে ছাড়া আর কেউ নয়। আমিও তাই ভাবছি, জমির যদি তার স্ত্রীকে খুন করে, জমিরকে তাহলে খুনটা করলো কে? এই কয়েকটি কথা শুনেই আমার বুক কেঁপে উঠেছিল। আমি তো ভীষণ ভুল করেছি। আমার ঊর্ধ্বস্থ কর্মচারীরাও একই ভুল করেছেন। তার উপর আবার ম্যাজিস্ট্রেট সাহেবও এই ভুলের শিকার হয়ে জমিরের নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট বের করে দিয়েছেন। আজ জমিরের খোঁজ শেষ হলো। আমরা জমিরের খোঁজ থেকে ছাড় পেলাম। জমির তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে, এই ভুল ধারণা চলে গেল। আমরা সবাই বেশ লজ্জিত বোধ করলাম। ম্যাজিস্ট্রেট সাহেব অবশেষে নিজের আদেশ রদ করলেন। জমিরের নামের ওয়ারেন্ট বাতিল হলো। এই খুন দুটি কে করেছে, এখন তারই তদন্ত শুরু হলো। এই ভীষণ হত্যাকাণ্ডের নায়ক কে, কার দ্বারা এবং কিভাবেই বা এই রোমহর্ষক কাজ করেছে, তখন তাই ভাবতে শুরু করলাম। এ ভাবনা যে শুধু আমি একাই ভাবতে লাগলাম তা নয়, অনেক কর্মচারী এই ঘটনা সম্পর্কে ভাবতে শুরু করলো। যেমনি লাশ পাওয়া গেল এবং তা জমিরের লাশ বলে চিহ্নিত হলো, অমনি আমি এই খবর আমার ঊর্ধ্বস্থ কর্মচারীর কাছে পাঠালাম। খবর পাওয়া মাত্র একে একে সবাই সেখানে গিয়ে উপস্থিত হলেন। 1 ঘন্টার মধ্যে সেই জায়গা পুলিশ কর্মচারীতে ছেয়ে গেল। আগে জমিরের সম্বন্ধে খুনের যে তদন্ত করেছিলাম,
সেই তদন্তের বিষয়গুলি এখন একবার শুরু থেকে শেষ পর্যন্ত বিবেচনা করার দরকার হলো। কার কথার উপর বিশ্বাস করে আমরা এমন ভুল করেছিলাম তাও এখন একবার ভাবতে হলো। যাদের কথার উপর নির্ভর করে এরকম ভুল ঘটল তারা এই খুনের সাথে কোনোভাবে জড়িয়ে আছে কিনা তাও একবার ভালোভাবে যাচাই করা দরকার হলো। এই নিয়ে যতদূর মনে করতে পারলাম এবং তদন্তের কাগজ সব দেখে যতদূর বুঝতে পারলাম তাতে দেখলাম জমিরের বাড়ির 4 জন ভাড়াটিয়া অর্থাৎ শেখ ইব্রাহিম, শেখ আব্দুল গফুর, শেখ ভিকু এবং শেখ সামিরউদ্দিনের কথা আমরা বিশ্বাস করেছিলাম বলেই এত ভুল ঘটেছে। কাজেই ভাবলাম এই ব্যাপারে তারা কোনোভাবে দোষী হোক বা না হোক, আর আইন অনুযায়ী তাদের উপর আমাদের কোনো রকম ক্ষমতা থাকুক বা না থাকুক, তাদেরকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যে তারা এমন মিথ্যা বয়ান দিয়ে আমাদের তদন্তের স্রোত অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল কেন। উক্ত 4 জনই সেখানে উপস্থিত ছিল। তাদের কিছু না বলে আমরা তাদের ঘরের ভিতরে গেলাম। সেই ঘরের ভিতর যেসব জিনিসপত্র ছিল তা সব ঘরের বাইরে বার করলাম। বাক্স, প্যাঁটরা ইত্যাদি সব খুলে দেখলাম, কিন্তু সন্দেহজনক কিছুই পেলাম না। কেবল ভিকু শেখের বাক্স থেকে একটি তসরের কাপড় পাওয়া গেল। সেই কাপড় দেখে পাড়ার সবাই বলল ওটা জমিরকে পড়তে মাঝে মাঝে অনেকেই দেখেছে। ভিকুকে জিজ্ঞাসা করায় সেও তাই বলল যে কিছুদিন আগে একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য এই কাপড়টি আমি জমিরের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, তখন থেকে এটা আমার কাছেই আছে। জামা কাপড় নিয়ে আমাদের প্রথমে যে একটু সন্দেহ হয়েছিল, ভিকুর কথায় সেই সন্দেহ অনেকটা কমল, কিন্তু একেবারে মিটল না। এই 4 ভাড়াটিয়া আগে যে বয়ান দিয়েছিল এখনো তাই বলতে লাগলো, কিন্তু জমিরের লাশ যে কিভাবে সেই ঘরের ভিতরে গেল সেই ব্যাপারে কোনো কথাই বলতে পারল না বা বলল না। ওদের উপর নানা রকম সামান্য সামান্য কারণে আমাদের সন্দেহ ক্রমেই বাড়তে লাগলো। সেই বাড়ির ভেতরে 2 জায়গায় 2টো লাশ পাওয়া গেছে, না হয় আরো একটি লাশ পাওয়া যাবে। এই ভেবে এবার ওই 4 ভাড়াটিয়ার ঘর খোঁড়ার সিদ্ধান্ত নিলাম। এই নিয়ে আমাদের সবার একমতের পর কোদাল হাতে 4-5 জন সেই ঘরে ঢুকে ভালোভাবে মাটি খুঁড়তে শুরু করে দিল। মেঝের সব জায়গাতেই প্রায় 1 কোমর গর্ত খোঁড়া হয়ে গেল, কিন্তু প্রথমে কিছুই পাওয়া গেল না। ওই ঘরের মাটি খুঁড়ে যেখানে রাখা হচ্ছিল, অবশেষে সেখানের মাটি খুঁড়তে খুঁড়তে প্রথমে 2টো পিতলের কলসি পাওয়া গেল। ওই কলসি 2টো বার করে এনে দেখা গেল তার একটি নোট আর টাকায় প্রায় অর্ধেক ভর্তি এবং অপরটির মধ্যে সোনা ও রূপোর অনেক গহনা। আর এক জায়গা থেকে বাকি জিনিসপত্র ও বাক্স বন্ধ অনেক কাপড় চোপড় বার করে আনা হলো। ওর ভিতর এত জিনিস দেখে পাড়ার সবাই বলল যে এইসব জিনিস সে বৃদ্ধ জমিরের এবং তার স্ত্রীর। ওরা 4 জন কিছু বলুক আর না বলুক, কিন্তু 2 খুনের অপরাধে তাদের 4 জনই গ্রেপ্তার হয়ে চোখের জল মুছতে লাগলো, আর আমাদের সকলের মন আনন্দে নাচ করতে লাগলো। কনস্টেবল তখন উচ্চস্বরে বলতে লাগলো, তা মশাই, এখন দেখুন আমি বিশ্বাসী নাকি অবিশ্বাসী, আমি চোর নাকি সাধু। 2টি খুনের মামলার আসামি ধরা পড়ল, সব জিনিসও বের করা হয়ে গেল, মামলার উপায় হয়ে গেল। আমরাও কিছুটা সন্তুষ্ট হলাম, কিন্তু আমার মন থেকে একটা ব্যাপারে সন্দেহ সহজে মিটল না। পাঠকগণ কি জানতে চান আমার সেই সন্দেহ কি? আমার মনে হলো এরা আমাদের কাছে রাশি রাশি মিথ্যা কথা বলেছে। ওদের ঘর থেকে সব জিনিস পাওয়া গেছে, এ সবই ঠিক, কিন্তু খুন 2টো করল কে? এরা চোর, চোরাই মালপত্র ওদের কাছ থেকে পাওয়া গেছে বলেই কি এরা খুনের জন্য দায়ী হবে? হয়তো হতে পারে কোনো লোক কোনো কারণে এদের উপর অসন্তুষ্ট ছিল, সেই এদেরকে খুন করে পালিয়েছে, আর তারপরে এই ব্যাপার দেখে লোভ সামলাতে না পেরে ঘরামিরা সব জিনিসপত্র নিজেদের ঘরে নিয়ে রেখে দিয়েছে।
এবং বিপদের আশঙ্কা করে লাশ দুটো পুঁতে রেখেছে। হয়তো হতে পারে কোনো চোর চুরি করার জন্য এদেরকে খুন করেছে, কিন্তু চুরি করার আগেই এদের ঘরের কেউ বা অন্য কারোর কাছে বাধা পেয়ে সব জিনিস ফেলে পালিয়েছে। পরে লোভের বশে সেসব জিনিস ভাড়াটিয়ারা নিজেদের ঘরে রেখে দিয়েছে। হয়তো হতে পারে আমাদের প্রথম অনুমানই ঠিক। জমির তার ভ্রষ্টা স্ত্রীকে খুন করে তারপর পালিয়ে যাবে এমন ঠিক করে, এবং তার সমস্ত জিনিসপত্র এদের কাছে লুকিয়ে রেখে দিয়েছিল। কিন্তু পালাবার আগেই যার জন্য সে তার স্ত্রীকে খুন করে সে তার প্রতিহিংসা সাধন করে ধরা পড়বার ভয়ে সেই মৃতদেহ মাটির ভিতর পুঁতে রেখে পালিয়েছে। এই হতভাগা চারজন হয়তো সেসব কিছুই জানে না, আগের মতোই ভেবেছে যে জমির পালিয়েছে, তাই জমিরের জিনিসপত্র যেখানে জমির রেখে গিয়েছিল সেখানেই রয়েছে। খুন বা চুরি কিছুর জন্যই এরা দায়ী নয়। এভাবে নানা রকম ভেবেচিন্তে অবশেষে দরকারি অনুসন্ধান যা করার ছিল করে প্রায় রাত 2টোর সময় সেখান থেকে বেরোতে পারলাম। আসামি চারজনের থেকে যদি কোনো রকম কথা বের করতে পারা যায় সেই ভেবে তাদের কাছে সেই রাতের জন্য 4 জন কর্মচারী নিযুক্ত থাকবে এই আদেশ হলো। সেই কর্মচারীদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি আব্দুল গফুরকে নিয়ে আমার বাড়ি গেলাম। বাকি রাতটুকু আব্দুল গফুরের সঙ্গে বকতে বকতে কেটে গেল। প্রথমে সে কোনো কথাই বলল না, সহজে তার মুখ থেকে কোনো কথাই প্রথমে বার করতে পারলাম না। তার সঙ্গে অনেক বকে, তাকে নানা রকম ভয় দেখিয়ে এবং মাঝে মাঝে অনেক মিষ্টি কথা বলে ও নানা রকম আশা ভরসা দিয়ে অবশেষে তার মনের দরজা ফাঁক করতে পারলাম। তার কাছ থেকে সব কথা জেনে শেষে নিজের মনকে স্থির করতে পারলাম। আব্দুল গফুর আমাকে যা বলেছিল তা প্রথম থেকেই পাঠকগণকে সংক্ষেপে বলতে হলো। আব্দুল গফুর বলেছিল, মশাই, আমাদের সকলের বাড়ি এক গ্রামে। আমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকলেও একেবারে অচেনা নই। অনেক দিন হলো আমরা সবাই নিজের গ্রাম ছেড়ে কলকাতা এসেছি। এখানে ঘরামির কাজ করে নিজের ও পরিবারের অন্ন জোগাড় করি এবং মাঝে মধ্যে নিজের গ্রামে বউ ছেলের সঙ্গে দেখা করতে যাই ও তাদের সংসার চালানোর খরচ দিয়ে আসি। এবার দেশ থেকে ফেরার পর জমিরের বাড়িতে ঘর নিয়ে সবাই এক সঙ্গে মিলে থাকছি এবং এখনো ঘরামির কাজ করে জীবনযাপন করছি। জমির ও তার স্ত্রী বাড়ির ভেতরে থাকতো। সমীর ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই বাড়িতে কখনো জায়গা পায়নি। জমির যে কারণে সমীরকে তার বাড়ির থেকে বার করে দেয় তা আপনারা জানেন। জমির খুব গরিব ছিল না, ওর যেরকম সংস্থান ছিল তা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। তার টাকাই তার কাল হলো, তার টাকাই আমাদের লোভ দেখালো, আর এখন দেখছি সেই টাকাই আমাদের সর্বনাশ করবে। এই পর্যন্ত বলতে বলতে আব্দুল গফুরের চোখ দিয়ে জল নেমে এলো, কান্নায় গলা ধরে এলো। প্রায় 10 মিনিট কিছু বলতে না পেরে চুপ করে বসে রইল এবং চোখের জল মুছতে লাগলো। তারপর কিছুটা ধাতস্থ হয়ে আবার বলতে শুরু করলো, মশাই, জমিরের টাকার উপর প্রথমে ইব্রাহিমের নজর পড়ল। একদিন কথায় কথায় সে আমাদের প্রথমে বলল, মজুরি থেকে আর কিছুই হচ্ছে না। জমির টাকাগুলো যদি কোনোভাবে হাতানো যায় তাহলে আমাদের কারোর আর কোনো রকম কষ্ট থাকবে না। এই কথায় কেউ সম্মতি দিল, কেউ বলল এরকম কাজ করা তো দূর, মনে ভাবলেও পাপ লাগে। শেষে কিন্তু দেখলাম সময়ের সঙ্গে সকলের মনেরও পরিবর্তন আরম্ভ হলো। কেউ 2 দিনে, কেউ 10 দিনে, কেউ বা 15 দিনে নিজের মত পাল্টে ফেলল এবং আস্তে আস্তে সবাই ইব্রাহিমের সঙ্গে একমত হলাম। তারপর যখন সকলে একমত হলাম তখন কি উপায় জমিরের টাকা চুরি করব তাই ঠিক করতে লাগলাম। কেউ বলল, রাতে শীত কেটে ঘরের ভিতর ঢুকে সব জিনিস চুরি করব। কেউ বা অমত করে বলল, না, এইভাবে চুরি করা যাবে না, তাহলে নিশ্চয়ই ধরা পড়ব। কেউ বলল, দিনের বেলা যখন কেউ বাড়িতে থাকবে না তখন চুরি করাই ভালো। কেউ আবার তাতে অমত দিয়ে বলল, যে করেই হোক
চুরি করতেই হবে, কিন্তু চোরাই মাল আমরা ঘরে রাখবো না, অন্য লোকের সাহায্যে তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাব। এরম নানা প্রস্তাব আসতে লাগলো, কিন্তু কোনো উপায় বের হলো না। যদিও চুরি যে করতেই হবে তা ঠিক হয়ে থাকলো। সেই সময় একদিন বৃদ্ধ জমির কোনো কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে বৃদ্ধ না থাকায় সেদিন আমাদের মনের ইচ্ছা পূর্ণ করার বড় সুযোগ এলো। সেই রাতেই আমরা জমিরের বাড়ির ভিতরে ঢুকি। ভিকু বাড়ির পশ্চিম দিকের পাঁচিল টপকে প্রথমে ঢোকে ও সদর দরজা যা ভেতর থেকে বন্ধ ছিল তা খুলে দেয়। তারপর আমরাও সেই খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকি। জমিরের স্ত্রী মনে হয় সেই সময় জেগেছিল। বাড়ির ভেতরে পায়ের শব্দ শুনে প্রদীপ হাতে বাড়ির বাইরে আসে। সামনে আমাদের দেখে ও চিনতে পেরে চোর চোর বলে যেমনি চিৎকার করতে গেল, অমনি জমিরুদ্দি তার গলা টিপে ধরল। সে সেখানেই পড়ে গেল। আমরাও তারপর সবাই মিলে জমিরের সাহায্য করলাম। দেখতে দেখতে জমিরের স্ত্রী জ্ঞান হারালো, আর তার জ্ঞান ফিরল না। এইভাবেই আমাদের দ্বারা সেখানে একটি খুন হয়ে গেল। প্রথমে আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম। তখন যে কি করব, কিভাবে এই খুনের দায় থেকে মুক্তি পাব, সেই চিন্তাই আমাদের মনে ভরে উঠল। তাই সেই রাতে আমরা আর চুরি করতে পারলাম না। আমাদের সবার মধ্যে ইব্রাহিম খুব সাহসী। সেই অবস্থা দেখে কোনোভাবে ভীত বা চিন্তিত হলো না। তারই পরামর্শ মতো আমরা বাড়ির উঠোনে একটি কবর খুঁড়ে তার ভিতরে মৃতদেহটি পুঁতে রাখলাম। সেখান থেকেই আপনারা সেই লাশ পেয়েছেন। এই দুঃসাহসিক কাজ শেষ করতে রাত্রি প্রায় শেষ হয়ে গেল। যেভাবে আমরা ভেতরে ঢুকেছিলাম সেইভাবেই বেরিয়ে আসলাম। সদর দরজা আগের মতোই ভেতর থেকে বন্ধ থাকলো। পরদিন আর আমরা নিজের কাজে যাইনি, ঘরে বসেই সারাদিন কাটালাম। সেই দিন আমাদের মনে এক আশঙ্কার উপস্থিত হলো। হঠাৎ যদি বৃদ্ধ বাড়িতে ফিরে আসে, তাহলে সে নিশ্চয়ই তার স্ত্রীর খোঁজ করবে। হয়তো তাতে একটা ঝামেলা বাঁধবে এবং সব সত্যি বেরিয়ে আসবে। এই ভয়েই আমরা ঘর থেকে বেরোইনি। ভেবেছিলাম যদি বৃদ্ধ ফিরে আসে তাহলে যে কোনোভাবে মিথ্যে কথা বলে সে যেন কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে তার ব্যবস্থা করব। তাছাড়া মনের ঠিক ছিল না। সবসময় মনে হচ্ছিল সে খুন যেন সামনেই ঘটছে। মুহূর্তে মুহূর্তে যেন দেখছি সেই আলোলায়িত কিশা মহিলা যেন আমাদের সামনে দাঁড়িয়ে বিকট হাসি হাসছে, আর মাঝে মাঝে ভ্রুকুটি দিয়ে ভয় দেখাচ্ছে। আবার কখনো দেখছি আমার সামনে এই নিষ্ঠুর খুন হচ্ছে। কখনো মনে হলো আমি যেন নিজের হাতে এই খুন করছি। এইভাবে নানা রকম ভাবতে ভাবতে মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছিলাম। এরকমভাবেই সারাটা দিন কেটে গেল। কাজে নিজেদের নিয়মিত কাজে যেতে পারলাম না। খাবার তৈরি হলে খেতে বসলাম, কিন্তু পেটে ভীষণ খিদে থাকলেও খেতে পারলাম না। কিছুই যেন ভালো লাগলো না। কোনো কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারলাম না। এইভাবেই দিনের বেলাটা কেটে গেল। আবার রাত হলো। রাতে আবার আমাদের মধ্যে পরামর্শ হতে লাগলো। যে কাজের জন্য একটা খুন পর্যন্ত হয়ে গেল, সে কাজ শেষ করাই এখন আমাদের কর্তব্য বলে মনে হলো। সে গভীর রাতে আবার আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। সে নির্জন ঘরে বিনা বাধায় আমাদের কাজ সম্পূর্ণ হলো। জমিরের স্ত্রীর কাছ থেকে যে চাবির গোছা ছিল তা আগের রাতেই আমরা নিয়ে রেখেছিলাম। সেই চাবির সাহায্যে সিন্দুক, বাক্স ইত্যাদি সব জিনিস বার করে আমাদের ঘরে এনে মাটি খুঁড়ে পুঁতে রাখলাম। যে সকল জিনিস আমাদের ঘর থেকে পাওয়া গেছে তা সব জমিরের। আমাদের ইচ্ছে ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে সব জিনিস নিজেদের মধ্যে ভাগ করে নেব, কিন্তু ভাগ্যে তা ঘটল না। এখন বুঝতে পারছি এরকম খুন ও চুরি করে পাওয়া ধন নিয়ে যদি আমরা সুখ পেয়ে যাই তাহলে জগতে দুঃখ ভোগ করবে কে? তাহলে পাপের উপযুক্ত শাস্তি ঈশ্বর কাকে দেবেন? এ কথা প্রথমে বুঝিনি, কিন্তু এখন পারছি। এখন দেখতে পাচ্ছি পাপ করলে তার থেকে কোনো ছাড় নেই। এখন বুঝছি যতই সতর্ক হই
যতই সাবধান হই, যতই লুকিয়ে ও সাবধানতার সাথে পাপ কাজ করি না কেন, সেই সর্বশক্তিমানের সর্বদর্শী চোখ থেকে রেহাই পাওয়া উপায় নেই। তার দেওয়া শাস্তি থেকে বাঁচতে পারে এমন কেউ এ জগতে নেই। এখন বুঝতে পারছি লোভে পড়লে তার পরিণাম কি হয়, পাপ করলে তার কি সাজা হয়। বলতে বলতে ফের আব্দুল গফুরের গলা ধরে এলো, চোখ জলে ভরে উঠল। কিছুক্ষণ পর আব্দুল গফুর নিজেকে সামলে আবার বলতে শুরু করলো, মশাই, এভাবে আরো 2-3 দিন কেটে গেল। প্রথমে মনের যে অবস্থা হয়েছিল তা আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে শুরু করলো। 5 দিনের মাথায় সন্ধ্যার পর বৃদ্ধ জমির ফিরে এলো। সেই সময় আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। সে নিজের বাড়ি গিয়ে দেখি সদর দরজার বাইরের থেকে তালা বন্ধ। সে তালা আমরাই বন্ধ করেছিলাম, কিন্তু আমাদের জিজ্ঞাসা করলে বললাম যে তার স্ত্রী একটা চিঠি পেয়ে সেদিন সকালে নিজের বাপের বাড়ি গেছে, বলে গেছে সে যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে। বৃদ্ধ জমির আমাদের কথা বিশ্বাস করে নিল। সে তখন আমাদের কাছে এসে বসলো। সে দেখলো তার শোয়ার ঘরও তালাবন্ধ। সে তালাও ভেঙে ফেললো। ঘরের ভিতরে ঢুকে সে দেখলো যে তার জিনিসপত্র কিচ্ছুই নেই। তখন দেখলাম সে গোলযোগ করার উপক্রম করছে। এই দেখে আমরা সবাই আবার তার বাড়িতে ঢুকলাম। তখন আমাদের বেশ ভয় হতে লাগলো। এখন যে কোনোভাবেই হোক আমাদের উপরই সন্দেহ তীর এসে পড়বে, কারণ আমরা ছাড়া সেই সময় বাড়িতে আর কেউ ছিল না। বৃদ্ধ ফিরে এলে কি করতে হবে তা আগেই পরামর্শ করে আমরা স্থির করে রেখেছিলাম। আমরা বৃদ্ধের ঘরের ভিতরে ঢুকেই পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলাম, যে কাজ সেই সময় সহজেই করতে পেরেছিলাম। এখন কিন্তু তা বলতেও আমার বুক কেঁপে উঠছে। আমরা তখন খুব সহজেই সেই নিরপরাধ বৃদ্ধ সর্বনাশ করলাম। সেখানে তাকে খুন করে পাপের বোঝা আরো বাড়িয়ে তুললাম। এখন বুঝতে পারছি যে পাপ আমরা করেছি সে পাপের শেষ নেই, সে পাপের শাস্তি থেকে বাঁচার উপায় নেই। তখন কিন্তু তা বুঝতে পারিনি। ধরা পড়ে গেলে পাপের যে উপযুক্ত শাস্তি পাবো তা একবারের জন্য ভাবিনি। তখন টাকার লোভে মত্ত হয়ে ভালো খারাপের জ্ঞান হারিয়েছিলাম বলেই আজ এরকম বিপদে পড়েছি। যাই হোক, আগে থেকে আমাদের সবই ঠিক ছিল। দেখতে দেখতে অন্য ঘরের ভিতরে একটি কবর খুঁড়ে তার ভিতরে জমিরকে শোয়ানো হলো। আমরা তারপর সব ঘর তালা বন্ধ করে সদর দরজাতেও তালা দিয়ে দিলাম। পরদিন থেকে আমরা মিথ্যা কথা প্রচার করে পাড়ার সকলকে এটা বিশ্বাস করালাম যে জামিরের স্ত্রী তার বাপের বাড়ি গেছে এবং জামির তাকে সেখান থেকে আনতে গেছে। আমরা মনে করেছিলাম যেভাবে এই কাজ করা হয়েছে তাতে কারোর মনে কোনো সন্দেহ হবে না, কিন্তু ঈশ্বরের কি অদ্ভুত কৌশল! দেখলাম পাড়ার 2-1 জন একটু সন্দেহ করতে শুরু করেছে। সবাই যেন কেমন একটা বিপদের আশঙ্কা করতে লাগলো। আমরা ভাবলাম একথা একবার প্রকাশ হয়ে পড়লে আর আমাদের নিস্তার নেই। পুলিশ যদি কোনো প্রকারের সন্ধান পায় ও প্রথমেই যদি জামিরের লাশের খোঁজ পেয়ে যায়, আমাদের বাঁচবার আর কোনো উপায় থাকবে না। এই ভেবে আমাদের সকলের পরামর্শ মতো জামিরের উপর যাতে পুলিশের সন্দেহ হয় তার ব্যবস্থা করার চেষ্টা করলাম। তখন পুলিশের কাছে বেনামি একটি চিঠি পাঠানো হলো। সেই চিঠিতে বেশ স্পষ্ট করে লেখা হলো যে কোনখানে জামিরের স্ত্রীর লাশ পাওয়া যাবে। ভেবেছিলাম পুলিশ জামিরের স্ত্রীর লাশ খুঁজে পেলে নিশ্চয়ই জামিরের উপর সন্দেহ করবে। এদিকে এ কথাও সবাই শুনেছিল যে জামির ছলচাতুরি করে এখান থেকে পালিয়েছে। বিশেষত তার স্ত্রীর চরিত্র যথেষ্ট খারাপ ছিল। আরও ভেবেছিলাম পুলিশ জামিরকে চারিদিকে খুঁজে বেড়াবে, আর এদিকে মাটির নিচে জামিরের লাশ পুঁছে মাটিতে পরিণত হবে। সুতরাং আমাদের সন্দেহ করার আর কোনো কারণ থাকবে না। যা ভেবেছিলাম বাস্তবেও সেরকমটা প্রথমে হয়েছিল, কিন্তু ঈশ্বর ঘুরে ফিরে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানেই সবাইকে নিয়ে হাজির করলেন। জামিরের জিনিসের খোঁজ শুরু হলো। তখন যদি আমাদের উপর পুলিশের কোনো রকম সন্দেহ হয়, এই ভয় তদন্তর দিক পরিবর্তনের জন্য পুলিশের কনস্টেবলের উপর দোষ চাপানোর চেষ্টা করলাম। ভাবলাম
তাকে নিয়েই পুলিশ ব্যস্ত থাকবে, এদিকে আর কেউ দেখবে না। কিন্তু ভগবানের চোখকে কে ফাঁকি দিতে পারে? সবাই দেখলেন কিভাবে কোথা থেকে সব জিনিস বার হলো, আর আমরাই বা কিভাবে ধরা পড়লাম। এই বলে আব্দুল গফুর থামল। অপর তিনজন কোনো কথাই স্বীকার করল না। তাদের বিনা অপরাধে দোষী বলা হচ্ছে এই কথাই বারবার বলতে লাগলো। অবশেষে সবার নামেই খুনের মামলা দায়ের হলো। আব্দুল গফুর সত্যি কথা বলেছিল বলে ম্যাজিস্ট্রেট সাহেব তার উপর খানিক দয়া দেখিয়েছিলেন। আসামি শ্রেণী থেকে তার নাম তুলে তাকে সাক্ষী শ্রেণীভুক্ত করলেন। সেও সবার সামনে স্পষ্টভাবে আসল ঘটনা স্বীকার করল। যে কুলি একটা চিঠি আমার হাতে দিয়েছিল তার কথা নিশ্চয়ই পাঠকগণ এখনো ভুলে যায়নি। আর এও বোধহয় আপনাদের মনে আছে যে সেই সময় ঠিকানা লেখানোর পর তাকে যেতে দিয়েছিলাম, তাই তাকে খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না। তাকে যেদিন আনা হলো আসামিরা আমাদের কাছে ছিল না, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ছিল, তাই তাকে নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গেলাম। আমাদের ইচ্ছা সেই চারজনকে দেখে যদি সে একজনকেও চিনতে পারে। বাস্তবেও দেখলাম আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো এবং সাক্ষী দেওয়ার সময় সে ইব্রাহিমকে দেখিয়ে বলল যে এই লোকটাই বউবাজারের চৌরাস্তায় আমার হাতে সে চিঠি দিয়েছিল। 2 মাস পরে বিচার শেষ হলো। ইব্রাহিম, ভিকু, ছমেরুদ্দিন তিনজনেই নির্বাসিত হলো। আব্দুল গফুর কলকাতা ছেড়ে নিজের দেশে ফিরে গেল। কনস্টেবল নিজের চাকরি ফিরে পেল, কিন্তু আর বেশি দিন কাজ না করে পেনশন নিয়ে নিজের দেশে ফিরে গেল।